এইদিকে আমরা থাকি হচ্ছে ভাঙা টিনের ভাড়া বাড়িতে, আর এদিকে চালচলন হচ্ছে বড়লোকিয়ানা। আসলে বিয়ের আগে তো বড়লোক ঘরে জন্ম নিয়েছিলাম, বাবা তো বড়লোকিয়ানা, তো সেই কারণে জানো তো বিয়ের পর আর ছেড়ে উঠতে পারছি না। ওই বিয়ের আগে ছিলাম রাজরানী, আর বিয়ের পর হয়ে গেছি চাকরানী। এমন এক ছেলেকে বিয়ে করলাম যে কপালটাই পুড়লো জানো তো, এমন ধারা মন্তব্য করেছে কিছু পাবলিক। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এই গরমে সবাই কেমন আছো আগে বলো, তারপর না কথা হচ্ছে। আর এদিকে দেখো প্রীতম সকালবেলায় উঠে পোস্ত বাটতে শুরু করেছে, আর এদিকে দুধটা গরম করতে দিয়েছে, আর ওইদিকে প্রেশার কুকারে সেদ্ধ করছে আলু। আজকে আলু সিদ্ধ মুড়ি টিফিনে খাবো, সেই কারণে প্রীতম সকাল সকাল উঠে পোস্ত বাটছে কেন বলো তো, কারণ সে ভেবেছিল আজকে সে রান্না করবে। সে সেরকম রান্না পারে না, কিন্তু ওই পোস্ত বাটা ডাল ভাত এসব করতে পারে। তো এখানে পোস্ত বেটেছে, আমাকে নাকি উঠাবে না সে ঘুম থেকে, সেই কারণে। দেখতে পাচ্ছ অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, রান্না অলমোস্ট কমপ্লিট। রান্না সেমন কিছু করে নিয়েছি, ভাত ডাল আর হচ্ছে এই যে পোস্ত, কাঁচা পোস্ত, বাস আর কিচ্ছু না, নিরামিষ। সেই জন্য সেমনি কিছু আমি পারিও না রান্না করতে। যতটুকু পারলাম আর একটু ছাতু মেখে দেবো। গরমের দিন, এমনিতেও গরম আছে। এই যে বৃষ্টির জন্য কালকে বাজার থেকে কুলেখাড়া পাতা নিয়ে এসেছিলাম। ওর ব্লাড কম আছে, একটু প্রেশার লো আছে, সেই জন্য এই যে কুলেখাড়া পাতা, এই যে ওগুলো বেছে বেছে ওকে একটু ইয়ে করে দিই, ওকে একটু মানে এটা হালকা স্যুপের মতো করে দেবো, যাতে ও এটা খেয়ে একটু মানে রিলিফ না, একটু ব্লাডের এখন কমিয়েছে, সেই জন্য এই যে কুলেখাড়া পাতাটা কাল নিয়ে এসেছিলাম। ঘরে সারাদিনের কাজের মধ্যেই একটাই কাজ আমি করি, সেটা হচ্ছে রান্না বান্না, ঠিক আছে। তারপরে এই টুকিটাকি যেগুলো হয় সেগুলো তো করতেই হয় বলো। তেমন কিছু আমি কিন্তু ভারী কাজ এখন আর করি না। আগে প্রচুর ভারী কাজ করেছি, কিন্তু এখন আর কোনো ভারী কাজ আমাকে করতেই হয় না। একটু শরীর খারাপ হলে সে তো চিন্তা করবে। অনেকেই বলে যে রাজরানী, হ্যাঁ গো আমি সত্যিই রাজরানী। তোমরা দেখে হয়তো বুঝতে পারো না যে আমি কতটা মানে ভালো করে আমাকে রেখেছে সে। আমার বাবা যে টাকা পয়সা দিয়ে আমাকে যে ভালোটা রেখেছিল, তার থেকেও ভালো সে আমাকে রেখেছে জানো তো। বাবাকে আমি একদমই ছোট করছি না, সন্তানের জন্য বাবা মা তো করবেই। তো আমার খাবার অলমোস্ট ডান, শুধু এই কুলেখাড়া পাতাটা আমাকে ফোটাতে দিতে হবে, তাছাড়া কিছু না। শুধু এবং হালকা ফ্লেমে দিয়ে ওয়েট করতে হবে। ডান অ্যান্ড ডাস্টেড, কমপ্লিট। বিশাল রান্না করে ফেলেছি। সে ভেবেছে আর কিছু রান্না করতে হবে না, কিন্তু আমি তো এদিকে রান্না করব। আমি তো আগের দিনকে কলমি শাকটা বেছে রেখেছি, সবই তো করে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম আগের ব্লগে। তো আমি তো রান্না করব। ওইটুকু যদি রান্না করে ওকে খাওয়াতে না পারি বলো তো আর কি করি বলো তো। অনেকেই দেখেছে বলে যে আমার বর হয়তো অফিসে কাজ করে না কোনো, সেই কারণে হয়তো বাড়িতে সংসারে এত কিছু করে না গো, তা না। আসলে ব্যাপারটা বলি, ও সংসারে কাজও করে প্লাস ও বাইরের কাজও করে। সংসারের কাজ এই জন্য করে যাতে আমি অসুস্থ না হয়ে যায়। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে প্রচুর তো টাকা বেরোবে বলো, সেই দিকটাও তো তাকে চিন্তা করতে হবে। আমাদের তো এখন সেই বিশাল কিছু আহামরি ব্যাপার না যে লাখ লাখ টাকা খরচা করতে পারবো শরীরের পেছনে। তো এখানে কলমি শাকটা ভাজছি, ওই তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজি জানো তো, খুব ভালো লাগে। তেলের উপর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটুখানি রসুন পেঁয়াজ কুচি করে ভেজে একটু কলমি শাকটা ভেজে নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে মুচমুচে করে ভেজে নেবো, মুচমুচে করে না হোক নরম করে ভেজে নেবো, ব্যাস কলমি শাক হয়ে গেছে। এবার এই যে কালকে যে ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো করবো ডাঁটা মানে চচ্চড়ি টাইপের, পোস্ত সর্ষে বাটা দিয়ে, খুব ভাল লাগে। সে তো পোস্ত বেটে রেখেছে, ভেবেছিলাম আলু পোস্ত করব, তারপরে দেখলাম না আলু পোস্ত করব না, এটাই করি। আর ওইদিকে ডালটাও সেদ্ধ করে রেখেছিল। আমি এদিকে দেখো শুধু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচা আমগুলো দিয়ে টক ডাল বানাবো। এই গরমে টক ডাল পুরো অমৃতর মতো লাগে বিশ্বাস করো। অনেকে আবার প্রীতমকে ভেড়াও বলে জানো তো, যে ভেড়াটা কি কোনো কাজ করে না। না গো, ভেড়াটা কোনো কাজ করে না, ও হচ্ছে ভেড়া, আমি হচ্ছি ভেড়ি, ঠিক আছে। এখন তোমাদের কমেন্টগুলো না একটু গায়ে লাগে না, বরঞ্চ প্রচন্ড পরিমাণে হাসি পায় এটা ভেবে যে এখনকার 2024-এ দাঁড়িয়েও কিরকম বাজে, মানে কিরকম একটা কাকিমা আগেকার দিনে জেঠিমা কাকিমাদের মতো কথাবার্তা বলে। বরঞ্চ এমন অনেক জেঠিমা কাকিমারা আছে যারা আমার কমেন্টে লেখে যে হ্যাঁ প্রীতম যেটা করে সেটা একদম ঠিক করে, সংসারে
সংসারের কাজ তো একসঙ্গে মিলেমিশে করাই ভালো। বরঞ্চ এখনকার কম বয়সী ছেলেমেয়েরা এত টিপিক্যাল হয়ে যাচ্ছে দিন দিন, ওই কাকিমা জেঠিমাদের মতো, সে কিছু বলা নেই। আর এখনকার কাকিমা জেঠিমারা প্রচণ্ড পরিমাণে স্মার্ট হয়ে যাচ্ছে। ওই যে পাড়ার কাকিমারা প্রচুর পরিমাণে কুচুটিগিরি করে বলে না, এখন ব্যাপারটা তা না। এখন পাড়ার কাকিমারা বেশি কুচুটিগিরি করে না, করে হচ্ছে কিছু কম বয়সী ছেলেমেয়েরা, জানো তো। এবার এখানে সবাই কিন্তু গায়ে লাগাও না, কিছু কিছু বলেছি। তো এদিকে মাছটা ভাজছি, এদিকে পটলটা ভাজছি, ওইদিকে ডালটা তো সাঁতলে রাখলাম, ডাঁটাটাও সেদ্ধ করেছি। আর এদিকে দেখো ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিম সেদ্ধটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই ডিম সেদ্ধ খাবো। আর সকাল থেকে তো একটু একটু করে খাবার খাচ্ছি। আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে, জানো তো, সেই যাবো চেক আপে, ওই জন্য তাড়াহুড়ো করেই রান্না করছি। অর্কবাবু তো স্কুল চলে গেছে, তাই আজকে তাড়াতাড়ি করছি, স্কুল থেকে এলেই ডাক্তার দেখাতে চলে যাব। এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি, তারা আবার সাদা সাদা পটল খায় না, ওই জন্য একটুখানি লাল লাল করে ভাজতে হচ্ছে। আর এদিকে মাছটাও করছি, আজকে মাছটা না দই মাছ বানাবো। আগেই বলে দিচ্ছি, এই দই মাছের রেসিপিটা কতটা অথেন্টিক আমি বলতে পারছি না। আমি যখন প্রথম রান্না শিখতাম তখন আর টিভিতে একবার দেখেছিলাম এইভাবে দই মাছ রান্না করতে, তো এই রেসিপিটাই ফলো করি, আমার বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর একটা দই মাছের রেসিপি হয়, সেটা করলেও ভালো লাগে, তবে এইটা আমার বেস্ট লাগে। তো এখানে দেখো নুন চিনি শরবত করে যে আম পান্নার যে কষটা ছিল সেটা দিয়ে দিলাম, প্রীতম এটা নিয়ে যাবে, তো সেই কারণে আমি একবার টেস্ট করে দেখে দিলাম ঠিক আছে কিনা। আর এদিকে আমাদের নুন চিনি সব ভিজিয়ে রেখেছি, অর্ক এলে এটা দিয়ে আমি একটুখানি করে দেবো। গরম পড়েছে, খুব গরম পড়েছে। তো এইখানে দেখো পটলটা ভেজে এখানে কালো জিরে ফোড়ন দিলাম, এবার ডাঁটা চচ্চড়িটা করব। একটু টমেটো দিচ্ছি, হ্যাঁ গো এইভাবে ডাঁটা চচ্চড়ি খুব ভালো লাগে। সজনে ডাঁটাও আছে, একদিন সজনে ডাঁটা চচ্চড়িও করব। আর এই ডাঁটা শাকে ডাঁটা চচ্চড়ি খুব ভালো লাগে, অনেকে আলু দেয়, কিন্তু আমার আবার ওই ডাঁটা চচ্চড়িতে আলুটা খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি দিইনি। এবার ওই টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে দিয়েছিলাম, এর মধ্যে নুন চিনি দিয়েছি। এরপর এর মধ্যে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে না টমেটোটা গলা গলা করে নেবো, যাতে মানে গলে যায় টমেটোটা, বেশ মাখা মাখা টাইপের হয়ে যায়। এদিকে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর প্রীতম আমার যেহেতু এখন বাটাবাটি করতে কষ্ট হচ্ছে শিলে, সেই কারণে না প্রীতম এই গুঁড়োগুলো নিয়ে এসছে, বলেছে যখন কষ্টটা কমে যাবে তখন আবার বাড়বো। কিন্তু আমার না এই গুঁড়ো দিয়ে টেস্ট পায় না এখন আর, বাটা খেয়ে খেয়ে। তো এখানে সর্ষে পোস্ত যে মিক্সচারটা করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু কষা কষা হয়ে গেলে এই যে ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার পুরো গা মাখা মাখা করে করবো। কি দারুণ যে খেতে হয়েছিল গো, একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়েছিল খেতে, কি ভালো লাগছিলো। পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া যাবে, এত সুন্দর লাগছিলো খেতে। তো এখানে হয়ে গেছে। আর এদিকে তোমাদের অর্কবাবু চলে এসছে, অর্কবাবু এসে পরেই জানো তো পটি করতে গেছে। এদিকে আমার মুখ চোখগুলো দেখছো কতটা ক্লান্তি ভাব না আমার মুখ চোখে। হ্যাঁ গো, আসলে কি বলতো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারছি না, একটুখানি বেশি কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। আর এমনিতেও ডাক্তারের চেক আপ আছে, সেই কারণে গিয়ে দেখাবো। সে তো ওই যে দেখো চিন্তা করছে আমাকে নিয়ে, সে বলছে কি হচ্ছে, কষ্ট কেন হচ্ছে, এইসব জিজ্ঞেস করছে। তো আমাকে বলতে দরকার নেই এত কিছু রান্না করা, আমি তো পোস্ত বাটা ডাল ভাত করেছিলাম, তাহলে আবার কেন। তো আমি বললাম যে না, প্রতিদিন কি করে হয় বলো, ওগুলো তো খেতে হবে, সবজিগুলোকে আগের দিনকে তো কিনে নিয়ে এলাম, ওগুলো তো খেতেও হবে না, নষ্ট হয়ে যাবে না। এমন না যে ফ্রিজে থাকলে যে নষ্ট হবে না 1 সপ্তাহ 2 সপ্তাহ, তা তো নয় না, আমাদের ফ্রিজ তো নেই। তো সেই কারণে সরি, একজন বলেছে নেই বলবে না, কিনতে হবে বলবে। আচ্ছা সেইটাই হলো যে এবার তো আমাদেরকে ফ্রিজ কিনতে হবে, যখন তখন পাবো, কিন্তু এখন আপাতত বাইরেই রাখা আছে, তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে সবজিগুলো একটু একটু করে দিতে হবে। তো পটলটা জানো তো ভেবেছিলাম ঝোল করবো মাছের, কিন্তু প্রতিদিন আর ঝোল আর ভালো লাগছে না, মানে কেমন একটা লাগছে, ওই জন্য ভাবলাম মাছটা একটু অন্যরকম কিছু করি, দই মাছ করি আর টক ডাল করি, আর পটলটা ভেজেই দিই। পটল ভাজা খেতে আমরা সবাই মোটামুটি খুব ভালোবাসি। আর কিছুটা পটল আছে, সেটা একদিন তরকারি করে দেবো। তো এখানে দেখো এই কোয়াশটা খাওয়ার পর মানে প্রাণটা যেন আমার জুড়ালো। আর এদিকে দেখো ডাঁটা চচ্চড়িটা একদম গা মাখা মাখা হয়ে গেছে, ব্যাস তুলে নিলাম। এই খাবারগুলো আমার সব ঠান্ডা করতে দিতে হবে জানো, নাহলে খুব তাড়াতাড়ি, অনেকে বলো দিদি খাবার ঢাকা দাও না কেন, আমি জালি টাইপের ঢাকাগুলো দিই গো, একদম প্রপার ঢাকা দিই না, কারণ গরমে নষ্ট হয়ে যায় না, গরম খাবারে যদি ঢাকা দিয়ে দিই। তো এইখানে দেখো গ্যাসটা ধরে দিলাম, দই মাছটা একটু পর করবো, তার আগে ওই যে প্রীতম আজকে টিফিনে বলছে চিড়ে নিয়ে যাবে, চিড়ে ভাজা, তো সেই কারণে ভাবছি একটু চিড়ে ভাজা করে দিই। ও না চিনি দিয়ে চিড়েটা খুব খেতে ভালোবাসে। আর এদিকে টক দইটা একটু ফাটিয়ে রাখছি মাছে দেবো বলে, সেই কারণে। তো এখানে টক দইটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে রাখলাম, যাতে ছানা কাটা না হয়ে যায়, সেই কারণে। আর ওইদিকে চিড়েটাও করবো, ভাজও ভালো করে, তো সেই কারণে। এইদিকে দেখো প্রীতম আবার এসছে, শিলে যেহেতু মশলা বাটতে নামাচ্ছিলাম, তো ও আনা বলে যে না দরকার নেই, আমি বেটে দিচ্ছি। একটু পরিমাণেই আছে 4-5 কোয়া রসুন আর একটুখানি পেঁয়াজ, একটুখানি ঘুরি দেবে, তো সেই কারণে এখানে বেটে দিচ্ছে। আর এই যে আমি একটুখানি
এর মধ্যে ঘি দিলাম চিড়েটা ভাজার জন্য। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে, খুব ভালো লাগে খেতে। এই চিড়েটাকে একদম মুচমুচে করে ভেজে দেবো আর সাথে একটুখানি চিনি ছড়িয়ে দেবো। খুব ভালোবাসে প্রীতম এই চিড়েটা খেতে। প্রীতম এটা আমিও ভালোবাসি। আমার মা না ছোটোবেলায় এটা টিফিনে করে দিত, আমার খুব ভালো লাগতো খেতে, স্কুলে টিফিনে বানিয়ে দিত। তো ওই গোবিন্দভোগ চালের চিড়েটা পেতো না, এমনি নর্মাল যে মোটা চিড়েটা পাওয়া যেত সেটাই করে দিত, সেটাই কত সুন্দর লাগতো। এই চিড়ে তো আলাদা রকম টেস্ট আবার। তো এটাকে একটু ঠান্ডা করতে দেবো, তার আগে একটু চিনি ছড়িয়ে দেবো যাতে গায়ে গায়ে চিনিটা হালকা লেগে যায়। গরম আছে তো গায়ে গায়ে চিড়ের গায়ে গায়ে লেগে যাবে। ব্যাস এখানে চিনিটা দিয়ে দিলাম, ব্যাস একটু হালকা করে মিক্স করে দিলাম, এটাই টিফিনে নিয়ে যাবে। আসলে রুটি এইসব না নিয়ে যেতে পারছি না এই গরমে, ওই কারণে জানো তো এইসব করা। এবার দই মাছটা চাপাবো, শুকনো লঙ্কা দিলাম আর দেবো হচ্ছে এখানে লং। এখানে গোটা গরম মশলার মধ্যে লংটাই যাবে, তেজপাতা দিয়ে ওই রসুন আর পেঁয়াজটা যেটা বেটে রাখলো সেটা দিয়ে দিলাম। দিয়ে পরে পেঁয়াজ টমেটো কাটা ছিল, সেই পেঁয়াজ টমেটো কুচি দিচ্ছি। আমি এখানে কুচি দিচ্ছি, এতটা বাটা তো সম্ভব ছিল না, আর প্রীতম এতটা কেন কষ্ট হবে। তো তোমরা চাইলে এখানে বাটাটাই ইউজ করো, পেঁয়াজ আর টমেটো বাটাটা আরও ভালো লাগে খেতে। তো এখানে শিলটাকে না ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আর প্রীতম ওইদিকে অর্ককে এখন গেছে স্নান করাতে। এবার স্নান টান করে আমরা চলে যাব হচ্ছে ডাক্তারের কাছে দেখাতে। আর আমি এখন স্নান করবো না, আমি ডাক্তার মানে হসপিটাল যাব, তো হসপিটাল থেকে এসেই স্নান টান করে তারপর আমি যা করবো, মানে এখন আর স্নান করবো না, গায়ে একটু জল ঢেলে চলে যাব। তো এইখানে পেঁয়াজ টমেটোটাকে ঘেটে নিচ্ছি। আর এদিকে দেখো দইটার মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে রাখলাম, আর একটু কাশ্মীরি রেড চিলিও দিয়েছিলাম জানো তো। আর কি ভালো হয় দই মাছটা খেতে। এটা জানো তো আমি দই মাছ বলছি কারণ আমি ও নিয়েও রেসিপিটা না দই মাছই বলেছিল টিভিতে যখন দেখতাম রান্নার রেসিপিগুলো। তো এখানে পেঁয়াজ টমেটোটা দেখো ভালো করে হয়ে যাওয়ার পর, মানে গলে গলে যাওয়ার পর এর মধ্যে হলুদটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু দেখো কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তো তারপরে দেখো এই টক দইটা দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো মিক্স করা। এবার ভালো করে কষাতে হবে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, দেখো তেল ছেড়ে আসছে। হ্যাঁ, দই দেওয়ার পর না দইটা যদি মানে তেলের উপর দেওয়া হয় তখন আস্তে আস্তে দেখবে কালারটা ছেড়ে আসে। তো এখানে দেখো ছেড়ে এসছে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস এই পিটোপিট করে নাড়াচাড়া করে দেবো এই দিক ওদিক করে। এরপর আর কিচ্ছু করবো না, এই পিটোপিট করে কষানোর পর একটু জল দিয়ে দেবো। আর রাউন্ড শেপ করে জানো তো টমেটো পেঁয়াজ কেটে রেখেছি, তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। এই পেঁয়াজ টমেটো দেওয়ার স্কিল মানে এই জিনিসটা এটা আমার মাথাতে এসেছিলো, তো এর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়েছিলাম। তো এরপর ঢাকা দিয়ে এটা হতে দেবো। খেতে কি ভালো হয়, পেঁয়াজ টমেটোগুলো যখন মুখে পড়ে না আরও বেশি ভালো লাগে। আর এদিকে চিড়ে ভাজাটা প্রীতমে টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর এদিকে প্রীতমকে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ প্রীতম তো আমাকে ডাক্তার দেখিয়ে মানে এই সামনে ঘরে ছেড়ে দিয়ে চলে যাবে, আর খাওয়ার টাইম পাবে না, সেই কারণে প্রীতমের খাবারটা এখানে রেডি করে দিয়েছি। আর দেখো তারপর চলে এসেছি ডক্টরের কাছে। আর এখানে আমাকে দেখতেই পাচ্ছ কতটা উইক হয়ে গেছি। ডাক্তার দেখছে আর আমাকে বলছে এতটা শরীর কি করে উইক হলো। আমি জানি না গো, আমার গরমকালে এমনি তো কষ্ট হয়, তারপরে না আরও বেশি কষ্ট হচ্ছে, এই জন্য মনে হয়েছে সব কিছু। এখানে সব কিছু শুনলো, সব কিছু ওষুধ টষুধ কিনে টিনে ও চলে গেল অফিস। আমি এসে এদিকে দেখো অর্ককে খাওয়াচ্ছি, অ্যান্ড আমি নিজেও এখানে খেতে বসে গেছি। গরম থেকে এসে না আর মাছ টাছ খেতে ইচ্ছা করছে না, কিন্তু সে তো বলে গেছে পটল ভাজা আর টক ডাল দিয়ে খেলে হবে না, মাছটা যেন খাওয়া হয়। তো সেই কারণে যেন তো একটু ভাত টক ডাল দিয়ে খাওয়ার পর আমাকে আবার যেন মাছ দিয়ে খেতে হলো, কেননা মাছটা আমি কি করব, আমাকে তো হিসাব করবে, মানে আমাকে এসে তো বলবে যে মাছ খাইনি। সকাল থেকে আমার ক্যামেরার সামনে এসে কথা বলার টাইম হয়নি সত্যি বলতে, কেননা আজকে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল। তো সেই কারণে মানে রেগুলার যেটা চেক আপ প্রত্যেক 2 সপ্তাহ পর পর যেটা আমাকে করতে হয় সেটার জন্যই গেছিলাম অ্যাকচুয়ালি। তো ডক্টর যেটা দিল সেটা হচ্ছে এক গুচ্ছের টেস্ট দিয়েছে আমাকে, কারণ খুব একটা আমাকে দেখে ভালো বললো না ডাক্তার, যেটা আর কি। তো প্রতিদিন শরীর খারাপ ভিডিওর মধ্যে আনতে ভালো লাগে না, কিন্তু ডেলি ব্লগার যা লাইফে চলছে সেটাই দেখাতে হবে, কিছু করার নেই। কোনো কিছু আনকাট করে দেখানো যাবে না, কারণ এইটাই চলছে জীবনে। তো যাই হোক দেখালাম প্রেশারটা এখন লো আছে, এত কিছু খাওয়া দাওয়া ঠিক করার পরও প্রেশার এখন লো আছে। প্লাস ব্লাড টেস্ট দিয়েছে, কারণ ডক্টর বললো যে আবার দেখে মনে হচ্ছে তোমার হিমোগ্লোবিনটা কমেছে। তো যাই হোক অনেকগুলো টেস্ট দিয়েছে, থাইরয়েড দিয়েছে, সকালে ব্লাড টেস্টই দিয়েছে, থাইরয়েড টেস্ট দিয়েছে, হিমোগ্লোবিনটা কত কী আছে সেটা দেখবে, প্লাস আর কী দিয়েছে বেশ। তো টেস্টগুলো তো করাবো, খুব ভালো কথা। একটা হিউজ অ্যামাউন্টের খরচা আছে, ডক্টরের কাছে জিজ্ঞেস করলাম, বেশ খরচা আছে। তো প্রীতম তো বলছে করিয়ে নিতে, কিন্তু আমার পক্ষে পসিবল না এখন এটা করানো, কারণ অনেকটা বড় ধাক্কা এটা। তো আমি বলছি কতদিন দাঁড়িয়ে যাই তারপরে করবো। আর অনেকেই বলছে দিদি ফ্রিজ নাও। হ্যাঁ
খুব তাড়াতাড়ি ফ্রিজটা নেব। ফ্রিজটা নিয়ে নিলে অনেকটা আমার রিলিফ হবে, কেননা আমি যখন পারবো তখন আমি কাজগুলো এগিয়ে এগিয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবো। মানে আমার কাল সকালে হয়তো শরীর চলছে না, রাতে আমি কেটে রেখে দিলাম, রাতে আমি বেটে রেখে দিলাম যখন ভালো থাকবে। কিন্তু যেহেতু ফ্রিজ নেই সেই কারণে তো পারছি না সব কিছু করতে। আর সত্যি কথা বলতে দিদিরা কিছু বলে না, কিন্তু আমাদের একটু খারাপ লাগে না, পুরো ফ্রিজটা জুড়ে আমরা ইউজ করছি। তো দেখি ভাবছি একটা ইএমআই নিয়ে নেবো, না হলে যদি এই দুদিনকার মাথায় যদি ফেসবুকের টাকাটা ঢোকে তো সেই ফেসবুকের টাকাটা থেকেই নেব, কারণ এখনও পর্যন্ত যাবতীয় খরচা প্রীতমের টাকা দিয়েই চলছে। কারণ ওর পেমেন্ট পাই হাতে আমাকে সব ধরিয়ে দেয়। মানে আমি না সত্যি আগে কোনোদিনও আমার সাথে এই জিনিসটা হয়নি যে পেমেন্ট পাই তো প্রত্যেক মাসে, তো এসে আমার হাতে ধরিয়ে দেয়। তো টাকা পয়সার হিসাবটা আমাকেই রাখতে হয়, সব কিছু টাকা পয়সা কেন সংসারের যাবতীয় হিসাব আমাকে রাখতে হয়। আর আজকে সকাল থেকে প্রীতম সবই কি ঘুম পাচ্ছে, মানে ঘুম পাচ্ছে, শুলে বিছানায় ঘুম নেই, ভাবা যায়। তো এই আর কি, আশা করছি এই টেস্টটা করিয়ে নেওয়ার পর আমার মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলো চলছে, কারণ এখন রক্তটা কম আছে, আমার অনেক কিছু মেডিসিন খাওয়া বারণ আছে। তো সেই কারণে ডক্টরকে না বলা পর্যন্ত আমি অনেক কিছু খেতে পারি না, জিজ্ঞেস না করা পর্যন্ত। তো সেই কারণে কি বলতো অনেক কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো চলছে। তারপরে ও বাবা, যেহেতু আবার রাতে ঠিকঠাক ঘুমটা হচ্ছে না সেই কারণে একটু প্রবলেম রয়েছে। আমার চোখে ঘুম রয়েছে কিন্তু শুলে ঘুম নেই। তো ডক্টর বলে এটা অনেক সময় টেনশনের কারণে হয়, প্রচণ্ড ভেতরে টেনশন আছে। দেখো আমি টেনশন করতে চাই না, কিন্তু জানি না কী টেনশন আমার নিজের ভিতরে, আমি নিজেও জানি না আমি ভিতরে ভিতরে কার সাথে কী জন্য যুদ্ধ করছি সেটা আমি বুঝতে পারি না। এই যুদ্ধ চলছে কিন্তু কী বিষয়ে যুদ্ধ চলছে আমি নিজেও চাই না, সত্যি বলতে আমি জানি না। তো যাই হোক, প্রীতম খেয়ে অফিস গেল। আর হ্যাঁ, প্রীতম প্রচণ্ড বকাবকি করছিল। প্রীতম বললো একটা ওয়াইফাই কানেকশন খুব দরকার, কারণ আমি রাত জেগে ভিডিও আপলোড করি। তার একটা রিজন হচ্ছে সরি রাত জেগে ভিডিও আপলোড করি, তার কারণ হচ্ছে একটাই, যে ভোডাফোনের একটা ইয়ে আছে না, দেখবে রাতের বেলায় ফ্রি নেট দেয়। তো সেই কারণে আমি ভিডিও ওই রাতে আপলোড করি। ওই করতে করতে না অনেকটা রাত হয়ে যাচ্ছে শুতে, সেই কারণে প্রীতম বলছে কোনো দরকার নেই, আমাদের তো এমনিতেও নেট লাগে, তো যেই নেটটা তোর আর আমার ফোনে ঢোকানো হচ্ছে সেই নেটে আমাদের একটা ওয়াইফাই চলে আসবে, ওইটাতে আনলিমিটেড পেয়ে যাবে। আমার তো আগের ঘরে ওয়াইফাই ছিল জানো, ওই কানেকশনটা করিয়েছিলাম আমি, আমার ইউটিউবের জন্যই করেছিলাম আর অল্প অনলাইন ক্লাসের জন্য করেছিলাম। যাই হোক বাদ দাও, তো এইখানে একটা করাবো আপাতত ওয়াইফাই কানেকশনটা ফ্রিজটা নিই, তারপরে আস্তে আস্তে সব হবে। আর টেস্টগুলো দেখছি প্রীতম কোথায় কম হয় বা কিছু, সেখান থেকে করে নেবো। তোমরা যদি কিছু জানো এরকম কোনো জায়গায় যেখান থেকে কম হয় টেস্ট, সেখান থেকে আমরা করিয়ে নেবো। প্রচণ্ড চোখ জ্বলছে গো, একটু শুইগা, মানে প্রচণ্ড চোখ জ্বলছে। এখন তো প্রতিদিনই মাথায় স্নান করছি কেননা গরমের জন্য, প্রচণ্ড চোখ জ্বলছে। এখন শুই, তারপরে অন্য কথা। এখন আর ভিডিও এডিট করবো না, ভিডিও দেখতে যাক তাও ভালো, আপাতত এডিট করবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর হ্যাঁ, সবাই বলো দিদি তুমি সবাইকে ভালো থাকার জন্য বলো, নিজে কিন্তু ভালো থাকো না। না গো, আমি এবার থেকে চেষ্টা করবো নিজেকে ভালো রাখার, কেননা আজকে সকালবেলার প্রীতম যেটা কোনোদিনও করে না সেটা আজকে করেছে, সেটা হচ্ছে একটু কেঁদে ফেলেছিল। একটা পুরুষ মানুষের চোখ দিয়ে হুট করে জল আসে না, সেটা আমি খুব ভালো করে জানি। প্রীতমকে আমি তুমি কাঁদতে দেখিও নি, হুট করে কেঁদে ফেলেছে। শুধু এইটা বলছে যে তুই ছাড়া আমার কেউ নেই। একটা কথা ঠিক, আমি ছাড়া প্রীতমের কেউ নেই, প্রীতম ছাড়া আমার কেউ নেই। আমরা দুজন আছি অল্পের জন্য, কিন্তু আমাদের দুজনের জন্য আমরা দুজনই আছি। তো সেই কারণে আমাকে একটা কথাই ও বারবার করে কাঁদতে কাঁদতে বলছে যে নিজেকে ঠিক কর, আমার জন্য অন্তত ঠিক কর, আমার আর অল্পের জন্য ঠিক হতে হবে তোকে। তো একটু কেঁদে ফেলেছিলাম, খুব খারাপ লাগলো। তাহলে সকাল থেকে একদম মেনে খাবার খাচ্ছি সব কিছু। আর ওকে প্রমিস করেছি কাল থেকে আমি প্রপারভাবে যেভাবে সুস্থ হতে হয় সেইভাবে চেষ্টা করবো। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো না দিদি তোর প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। আমার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমার শরীরে ব্লাড কম, ঠিক আছে, এরকম ছিল না আমার, ঠিক আছে, কিছু ভুলভাল ইঞ্জেকশনের কারণে এটা হয়েছে। ভুলভাল ইঞ্জেকশন দেওয়ার জন্য হয়েছে, যেগুলো দরকার ছিল না আমার শরীরে সেইগুলো ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে আমার শরীরে। তো সেই কারণে না মানে যে ব্লাড তৈরি হয় সেই জিনিসটা তো মাঝে প্রবলেম হয়ে গেছিলো, ওটা হচ্ছিল না। তো এখন ওটা মানে ঠিক হয়ে গেছে, কিন্তু এই মাসে একটুখানি আবার ব্লাডটা কম আছে। আমি ঠিক ছিলাম শিলিগুড়িতে আসার পর, খুবই ঠিক ছিলাম, কিন্তু এখন আবার ব্লাডটা কম রয়েছে। এটা একটা টেনশনের ব্যাপার আছে, নেই একদমই বলবো না। আর প্রেশারটা লোয়ের ব্যাপারটা দেখো, প্রেশার লো অনেকেরই থাকে, সেটা কোনো ব্যাপার নেই, অনেক সময় জেনেটিক্সের কারণে থাকে। যেহেতু আমার ঠাকুমার প্রেশারটা সবসময় লো থাকতো, লোয়ের দিকেই থাকতো, কোনোদিন হাই থাকতো না।
তো সেই কারণে ওই ধাতটা আমি পেয়েছি, কারণ আমার বাবা আমাকে অনেক আগের থেকে এই ব্যাপারটা বলতো যে তোর ঠাকুমার ছিল এটা। তো এই ব্যাপারটা আমি ডাক্তারকেও জিজ্ঞেস করো, তো ডাক্তার বলবে হ্যাঁ এটা হয়, এটা কোনো ভয়ের ব্যাপার নেই। তো খাওয়া দাওয়া ঠিক করো, জলটা খাও, কারণ জলটা বেশি করে খাও, ডিহাইড্রেট হয়ে। আমি জল প্রচুর খাই, খাওয়া দাওয়া একটু ঠিক করতে বললো। আর কিছু মেডিসিন দিয়েছে, ভিটামিনের দিয়েছে সব কিছু, তো ওইগুলো আমাকে খেতে বলেছে। আশা করছি বললো 2 সপ্তাহ দিয়েছে, 2 সপ্তাহের মধ্যে আশা করি চাঙ্গা হয়ে যাব। আর আমাকে আপাতত কোনো ইঞ্জেকশন দিচ্ছে না ব্লাডের, তো সেই কারণে এখন ওষুধ দিয়েছে ব্লাডটা বাড়ানোর জন্য, তো সেই ওষুধটাই খাবো। আর হ্যাঁ, কি বলতে গেলে তোমাদেরকে, কুলেখাড়া পাতা সবসময় যে রক্ত বাড়ে এমন কোনো ব্যাপার নেই, জানো তো। মানে অনেক প্রবলেমগুলো আলাদা না, সবার তো সব রকম ধরনের প্রবলেম থাকে না, তো সেই কারণে প্রবলেমগুলো আলাদা, এইগুলো ব্যাপার। তো ওয়াইফাই কানেকশনটা কাল থেকে লেগে যাবে, তো আমার তো আর রাত জায়গার ব্যাপার থাকলো না, ওই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। ফ্রিজ চলে এলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে, ব্যাস। ফ্রিজটা এখন রাখবো ভেবেছি, এইটাকে সরিয়ে এখানে ফ্রিজটা রাখবো রান্না করে, কারণ ঘরের মধ্যে আর ঘর গ্যাঞ্জাম করবো না। এই দিক করে দেখি কি হয়, এখন দেখা যাক ততদূর কতটা কি করতে পারি। নেবো তো ভাবছি, দেখা যাক। দরকার পড়লে ইএমআইতে নেবো, না হলে যে ফেসবুকে যে পেমেন্টটা ঢুকবে সেই ফেসবুকে পেমেন্টটা থেকে নিয়ে নেবো, এই ভেবেছি আপাতত। তো চল, সরি 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 সরি, তো চলো টাটা। কি হচ্ছে কি জানি, টাটা।